আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১৮ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মীরা আমাকে বিয়ে করবে মা, মীরা আমাকে বিয়ে করবে। আমার স্বপ্নটা সত্যি হবে, আর তোমারটাও। হঠাৎ ফুপ্পি বলে, এসব তো হবারই ছিল। কিন্তু ওই বজ্জাত মেয়ে নীরার জন্য কিচ্ছু করতে পারছিলাম না। আমার রাস্তার কাটা হয়েছিল। আমি মিরাজের মাকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। প্রতিদিন হার্টের ড্যামেজ ওষুধ খাইয়ে মেরে ফেলেছি। আর এখন নীরাকেও মরতে হলো, কারণ আমি জানতাম মিরাজের কথা শুনলে ও ঠিক থাকতে পারতো না। তাই তো প্ল্যান করে ওকে ফোনে ডেকে ট্রাক দিয়ে পিষে মেরেছি। ওকে যে মরতেই হতো। মিরাজের মাকে যে আমি মেরেছি, ওটা যে কি করে ও জানতে পেরে গিয়েছিল আমি জানি না। মিরাজকে তো আমি কিছু করব না, কারণ ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস। সব সম্পত্তি তো ওর নামে আছে, সেগুলো তো আগে আমার নামে করে নিতে হবে, তারপর ওর ব্যবস্থা করব। ছোটবেলা থেকে ওর কানে এমন বিষ ঢেলেছি যাতে ওর পরিবার থেকে দূরে থাকে, কিন্তু নীরার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছিল। তাই তো ওকে মরতে হলো। মনিরা অবাক হয়ে বলে, কি বলছো মা? তুমি মিরাজের মাকে মেরেছো, অথচ আমি এতদিন কিছুই জানতাম না। যাই হোক, কিন্তু তুমি মীরকে কিচ্ছু করবে না, ওকে আমার চাই। ফুপি বলে, ঠিক আছে ঠিক আছে, তবে কাল বিয়ের কাগজের মধ্যে সম্পত্তির সব কাগজ ঢুকিয়ে দিতে হবে। এইভাবে দুদিন খুব ভালো করে আমি মনিরের সাথে কাটিয়ে দিই। বিয়ের শপিং অ্যারেঞ্জমেন্ট সব নিজের হাতে করি। আজ বিয়ে, আমি তৈরি হচ্ছি। এমন সময় মা এসে বলে, কাজটা কি তুই ঠিক করছিস বল? বিয়েটা তুই করিস না, সব শেষ হয়ে যাবে। আমি বললাম, কিচ্ছু শেষ হবে না, যা হবে ভালোর জন্যই হবে। তুমি টেনশন করো না মামনি, চলো নিচে চলো। বাসা ভর্তি মেহমান, আর তুমি এখানে, চলো। আমি মাকে নিয়ে নিচে চলে যাই। সব কিছু তৈরি। মনিরা আজ খুব সুন্দর করে ডাইনির সাজ সেজেছে, আর ওর মা প্যাকাটির সাজ সেজেছে। আমি চুপচাপ গিয়ে সবার মাঝে গিয়ে দাঁড়াই। এখন আমাদের বিয়ে হবার পালা। আমি বললাম, ফুপি সব কাগজ ঠিক আছে তো? ফুপি বলে, হ্যাঁ সব ঠিক আছে। আমি বললাম, ও মা, আমার সম্পত্তির কাগজগুলো সব ঠিক আছে তো? দেখো তো, দেখে বলো। আমার কথায় ফুপি হকচকিয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, কি যাতা বলছিস? ওটা তো তোদের বিয়ের কাগজ, ওখানে তোর সম্পত্তির কাগজ থাকবে কেন? আমি বললাম, ও ফুপি, তুমি হয়তো ভুলে গেছো, দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে আমি পুরো বাড়ি অন্ধকার করে মনিটর সেট করি। তারপর একটা ভিডিও অন করে দিলাম। ভিডিওটা দেখে ফুপি আর মনিরার অবস্থা শেষ, কারণ এটা সেই ভিডিও যেখানে গত পরশু ওরা মা মেয়ে যেসব কথা বলেছিল। ভিডিওটা শেষ হলে আমার বাবা এসে ফুপিকে কষে একটা থাপ্পড় মারে। বাবা বলে, ছি আপা ছি, তুই এত নিচে নেমে গেছিস। আগে যদি বলতিস আমার সব সম্পত্তি তোর চাই, তাহলে আমি সব তোর নামে করে দিতাম। তুই এজন্য আমার ছেলেটাকে মাহারা করেছিস, আমার বউটাকে তুই মেরে ফেললি, আমার চাঁদের মতো বৌমাকেও তুই ছাড়লি না, তুই মানুষ? এইসব দেখে মনিরা আমার দিকে এগিয়ে আসতেই কষে একটা থাপ্পড় মেরে দেই। মনিরা ছিটকে গিয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে। আমি বললাম, আমার নীর যদি আমাকে ওর কসম না দিত, তাহলে আজ আমি তোদের সাথে কি করতাম আমি নিজেও জানি না। এত নিচে কি করে নামতে পারো তোমরা? তোমরাও তো মেয়ে। কি করে আমার মাকে তুমি মেরে ফেললে বলো ফুপি? কি করে? তুমি একবার আমাকে বলতে আমার সম্পত্তি চাই, তোমাকে আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। আমার নীরকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, আমার মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কি দোষ ছিল আমার বলো? কি দোষ ছিল? আমার মামুনির কাছ থেকে আমাকে সরিয়ে রেখেছিলে। তোমাকে কি শাস্তি দেব বলো? তোমাকে শাস্তি দিলে তো আর আমি আমার মাকে ফিরে পাবো না, আমার নির্পাকে কি ফিরে পাবো না? আমাকে নিঃস্ব করে দিলে তোমরা, আমার বেঁচে থাকার সম্বল তোমরা ছিনিয়ে নিয়েছো। এই বলে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লাম। এমন সময় মা গিয়ে ফুপির গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। মা বলে, আপনি মেয়ে নামের কলঙ্ক, আপনার লজ্জা করেনি এসব কাজ করতে? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এত বড় ক্ষতি করতে? আপনাকে দেখতেও আমার ঘৃণা করছে। আপনি বড়, তারপরও আপনার গায়ে আমি হাত তুললাম কেন জানেন? আমার মনের কষ্টটা প্রকাশ করলাম। আপনাকে আমি আগেও বলেছি, এটা আমার সংসার, ভুলেও আমার সংসারের দিকে তাকাবেন না। এরই মধ্যে পুলিশ আসে। আমি উঠে পুলিশের সাথে কথা বলি, সাথে আমার বাবাও। এরপর ফুপি আর মনিরাকে নিয়ে চলে যায় পুলিশ। আমি আবার ধপ করে মেঝেতে বসে চিৎকার করে কান্না করতে থাকি। ঠিক তখনই হঠাৎ করে আবার রুমটা অন্ধকার হয়ে যায়। একটু পর অন্ধকারে কারো পায়ের চলার আওয়াজ শোনা যায়। পায়ে চলার আওয়াজ বলে ভুল হবে, ওটা নুপুরের ছমছম আওয়াজ। মনে হচ্ছে বাড়ির বাইরে থেকে ভেতরে কেউ প্রবেশ করছে। আওয়াজটা মেন রোড থেকেই আসছে। আগন্তুক এক পা দুপা করে আমার সামনে এসে দাঁড়ায়। অনুভব করতে পারি কে এসে আমার সামনে দাঁড়িয়েছে। কিন্তু কি আশ্চর্য, আগন্তুকের শরীরের ঘ্রাণ আমার খুব চেনা। খুবই ভাবার বিষয়, সে এখানে কি করে আসবে? আমি না চাইতেও মাথা তুলে সামনের দিকে তাকাই, কিন্তু বিধিবাম, অন্ধকারে কিছুই দেখতে পারছি না। হঠাৎ কোত্থেকে যেন ছোট্ট একটা আলো এসে সেই মানুষটার মুখের উপরে পড়ে। হঠাৎ আলো এসে পড়াতে সে চোখ বন্ধ করে নেয়। আমি সামনের মানুষটাকে দেখে বড় সড়ো শক খাই, কারণ সামনে আর কেউ নয়, নীরা দাঁড়িয়ে আছে। কিন্তু আমার মাথায় এটা আসছে না, যে মানুষটা মরে গেছে সে কি করে আমার সামনে আসতে পারে। আমি সত্য মিথ্যা যাচাই করার মতো অবস্থায় ছিলাম না। যে মানুষটাকে ঘিরে আমার সবকিছু, তাকে সামনে দেখতে পেয়ে আমি হুঁশ হারিয়ে ফেলি। মাথায় তখন এটাও আসছে না যে আমার মতো সবাই কি নীরাকে দেখতে পাচ্ছে। আমি তখন হুঁশ হারা পাগল হয়ে গেছি। আমি চট করে উঠে নীরাকে জড়িয়ে ধরে বললাম, নীর পাখি, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তুমিও আমাকে ছেড়ে থাকতে পারবে না, অনেক ভালোবাসো তো আমাকে, তাই না? বলো। নীরা চুপ করে আছে। আমি আবার বললাম, জানো নীর পাখি, ফুপি ফুপি আমার মাকে মেরে ফেলেছে, আর তোমাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি একা হয়ে গেছি জান পাখি, আমার আর কিছু থাকলো না। ফুপি আমার বেঁচে থাকার সম্বলগুলো আস্তে আস্তে কেড়ে নিয়েছে। তুমি আমাকে ছেড়ে যেও না নীর পাখি, আমাকে ছেড়ে যেও না। এদিকে বাড়ির সবাই হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আমার কান্না দেখে সবাই কান্না করছে। আমার মতো তারাও নীরাকে দেখতে পাচ্ছে। তারা এটা ভ্রম মনে করেছে। কিন্তু সবার চমক ভাঙল খুব তাড়াতাড়ি। হঠাৎ নীরা বলে, ছাড়বো বলে তো ফিরে আসেনি। নীরার কথায় আমার হুঁশ ফিরল। আমি নীরাকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই। আমি বিস্ময়ে অবাক হয়ে বললাম, তুমি? নীরা খুব সিম্পলভাবে উত্তর দেয়, হ্যাঁ আমি। ওর কথা শুনে আমার পা টলে গেল। পড়ে যেতে গিয়েও সোফা ধরে দাঁড়িয়ে পড়লাম। আমার মতো বাড়ির সবাই অবাক। মা বলে, তুই বেঁচে আছিস মা? কিন্তু তুই তো। নীরা বলে, হ্যাঁ বেঁচে আছি, কিন্তু তোমরা সবাই জানো আমি মারা গেছি। মা বলে, কিন্তু তাহলে তুই? নীরা বলে, মামুনি তোমাকে কথা দিয়েছিলাম আমি যেভাবেই হোক আমি আমার সংসার বাঁচাবো, তাই তো এসব করা। মা বলে, তুই এটা কি করে করলি? তুই জানিস তোর এই কাজে আমরা কতটা কষ্ট পেয়েছি, আমাদের কি পরিমাণ কষ্ট সহ করতে হয়েছে? তোর ধারণা আছে তুই এরকম ছেলে মানুষে কেন করতে গেলি? নীরা বলে, আমি এটা না করলে আপনার ছেলে ফুপির আসল রূপটা কখনো ধরতে পারতো না। সেদিন যখন মনিরা আমাকে ফোন দিয়ে ওনার ক্ষতি করার কথা বলে, তখন আমি ছুটে গিয়ে ওনাকে বাঁচাই, কিন্তু ওনার জায়গায় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেদিন আমি মারা যাইনি, ওই ডক্টর আমার বাবার বন্ধু, তাই আমি ওনাকে রিকোয়েস্ট করি এই নাটকটা করার জন্য। পরে বাবার সাহায্যে সব কাজ সাকসেস হয়। তার চেয়ে বড় কথা, মিরাজ আমার মরার কথা শুনে অসুস্থ হয়ে পড়ে, তাই সহজে বাবা আমার জায়গায় অন্য একজনের জানাজা পড়িয়ে দেয়। মা বলে, তোর কোনো ধারণা আছে এই কয়দিন মিরাজের উপর দিয়ে কি গেছে? নীরা বলে, আমি সব জানি মামুনি, এখানের সব খবর আমাকে তিশু জানিয়েছে। মা অবাক হয়ে বলে, কি তিশা? নীরা বলে, হ্যাঁ তিশু, কারণ ও আমাকে সেদিন মার্কেটে দেখে ফেলেছিল, তাই আমার প্ল্যানটা সাকসেস করার জন্য ও আমাকে সাহায্য করেছিল। মা বলে, তুই এটা না করলেও পারতি মা, মিরাজকে আমরা সবাই মিলে বোঝালে ও ঠিক বুঝতো। নীরা বলে, কখনোই বুঝতো না, আর বুঝলেও নিজে কোনো অপরাধ করে ফেলতো। আমি চাই না উনি কোনো অপরাধে নিজেকে জড়িয়ে ফেলুক। ওর ফুপির রূপ নিজের চোখে দেখে নিজের ভুলটা বুঝতে পারবে সেটাই চেয়েছিলাম। বাবা বলে, তোর উদ্দেশ্য নেক ছিল মা, তাই তুই সফল হয়েছিস। আল্লাহর কাছে লাখ লাখ শুকর তুই ভালো আছিস। আমরা আমাদের জান ফিরে পেয়েছি তোকে ফিরে পেয়ে। নীরা বলে, সব বিপদ কেটে গেছে বাবাই, এখন আর কেউ আমাদের সংসার ভাঙতে আসবে না। মা বলে, আমি তবুও বলবো অন্তত মিরাজকে সবটা জানানো উচিত ছিল। নীরা বলে, আরে মামুনি তাকিয়ে দেখো, আমাদের সংসারে আর কোনো শাকচুন্নি নেই, মানে কালো ছায়ার নজর নেই, এর জন্যই তো আমি। কথা আর শেষ হলো না, তার আগেই আমি নীরাকে থাপ্পড় মেরে দেই। নীরা ছিটকে গিয়ে মায়ের গায়ে পড়ে, মা ওকে ধরে ফেলে। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এই জন্য তুমি কি বলো? কি ভাবো আমাকে তুমি? কাঠের পুতুল, যেমন চাইবে তেমন নাচাবে? কি ভাবো হ্যাঁ নিজেকে? আমার কথা একদমই ভাবো না, তাই না? সব সময় নিজে যেটা ভাববে সেটাই করবে। কি অবস্থা হয়েছিল আমার জানো? কি করে এটা করলে তুমি? আমাকে কষ্ট দিয়ে তুমি খুব মজা পাও, তাই না? আমাকে সব জানিয়েই দেখতে আমি কি করি, আমাকে কেন এত কষ্ট দিলে? মা বলে, থাক না বাবা, বাসা ভর্তি মেহমান, এ নিয়ে আর কথা বলিস না। আমি বললাম, একদম কথা বলবে না মা, ওকে তো আজ আমি। এরই মধ্যে নীরার হেঁচকি ওঠে, নীরা একটানা হেঁচকি দিয়েই যাচ্ছে। এটা দেখে আমি দৌড়ে গিয়ে পানি নিয়ে আসি। নীরাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে পানি খাইয়ে দিই, কিন্তু নীরার হেঁচকি বন্ধ হয় না। আমি নীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একবার, পিঠে হাত বুলিয়ে দিচ্ছি একবার। মোট কথা আমি নীরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমার কাণ্ড দেখে নীরা মুসকে মুসকে হাসছে। আমি বললাম, ঠাসি একটা থাপ্পড় মেরে দেবো, আবার হাসা হচ্ছে? অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে কে বলেছে? হ্যাঁ, শাসনে রাখতে হবে, আর ছেড়ে রাখা যাবে না। নীরা বলে, আমি তো আপনার শাসনে থাকতে চাই। নীরার কথা শুনে আমি থমকে যাই। এরই মধ্যে মা এসে বলে, এভাবে বকলে তো মেয়েটার এমন অবস্থা হবেই, এখন ছেড়ে দে ওকে। নীরা বলে, বকাটা পরে দেওয়া যায় না? নীরার কথা শুনে আমি নীরা দিকে রাগে দৃষ্টিতে তাকাই। নীরা বলে, আচ্ছা দুটো থাপ্পড় দিয়েন, হ্যাপি? মা বলে, থাক, অনেক হয়েছে। তিশা বলে, ভাবি এটা তুমি কি করেছো? কথা ছিল আমি আসার পরে তুমি সময় মতো এন্ট্রি নেবে, কিন্তু তুমি। নীরা বলে, আমি ঠিক টাইমে এসেছি তিশু বেবি, কিন্তু তুমি লেট। তিশা বলে, উফ, আসলে সাজতে একটু দেরি করে ফেলেছি, কিন্তু তোমাকে তো দারুণ সুন্দর লাগছে। আমার ভাইকে আবার বিয়ে করার জন্য বুঝি একদম রেডি হয়ে এসেছো? তা ভালোই করেছো। এখন চলো তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলা যাক, কারণ ডাক্তার তোমাকে ফুল বেড রেস্ট নিতে বলেছে, মনে আছে তো? নীরা বলে, এত কিছুর মাঝে আমি খেয়ালই করিনি নীরা নববধূর সাজে সেজেছে। আসলেই তো নীরাকে খুব সুন্দর লাগছে। আমি সেদিকে ধ্যান না দিয়ে তিশাকে বললাম, তুইও আমাকে পর করে দিলি, তুই সবটা জানতি, তারপরেও। তিশা বলে, ভাই আমি ভাবিকে প্রমিস করেছিলাম, তাই কিছু জানাতে পারিনি, সরি ভাই। মা বলে, আচ্ছা সব ঠিক আছে, এটাই অনেক, আর কিসের শুভ কাজ? তিশা বলে, আজ সবার সামনে ভাই আবার ভাবিকে বিয়ে করবে, আমি সব ব্যবস্থা করে রেখেছি, ভাবি তুমি রাজি তো? নীরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তিশা বলে, ভাই তুই? আমার রাগান্বিত চেহারা দেখে তিশা কিছু বলে না। তিশা নীরাকে বলে, ভাবি তুমি হেঁটে যেতে পারবে তো? তোমার পায়ের ব্যথা তো ঠিক হয়নি এখনো। তিশার কথা শুনে আমি নীরার দিকে তাকাই, কারণ একটু আগে আমি নীরাকে থাপ্পড় মেরেছি, আবার টানতে টানতে এখানে নিয়ে আসছি। নীরা বলে, আমি ঠিক আছি, কিন্তু। তিশা বলে, কিন্তু কি? নীরা বলে, না কিছু না। তিশা বলে, তাহলে আর দেরি কেন, চলো চলো, কাজী সাহেব বসে আছে। নীরা উঠে এক ধাপ এগোতেই আমি নীরাকে সবার সামনে কোলে তুলে নেই। নীরা বলে, হচ্ছেটা কি? সবাই তাকিয়ে আছে তো। আমি বললাম, থাকুক, আমার বউকে আমি কোলে তুলেছি, কার বাবার কি? নীরা আর কিছু না বলে উল্টো আমার গলা জড়িয়ে ধরলো। আজ আরও একবার আমাদের বিয়ে হলো, তবে এবারের বিয়েটা কোনো জোর জবরদস্তিতে নয়, নীরার সম্মতিতেই বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর আমি আবার নীরাকে কোলে তুলে রুমে নিয়ে আসি, তারপর বিছানায় বসিয়ে দেই। নীরা বলে, এই যে শুনছেন? আমি বললাম, সব শুনবো, তার আগে আমাকে তুমি করে বলো, তারপর যা বলবে তাই শুনবো। নীরা বলে, এটা কেমন কথা? তুমি করে বলতে তো সময় লাগবে নাকি?
আমি বললাম, আর কত সময় লাগবে শুনি? একে একে এই নিয়ে 3বার বিয়ে করেছি, তারপরও আরও সময় চাই তোমার? তাহলে ঠিক আছে, তুমি আরও সময় নাও। যেদিন তুমি আমার সব কথা শুনবে সেদিন আমিও তোমার সব কথা শুনবো। নীরা বুঝতে পারলো আমি ওর কোনো কথাই শুনবো না যতক্ষণ না সে আমার কথা শুনছে। নীরা বলে, এই শোনো না। আমি বললাম, এখন ঠিক আছে, বলো কি বলবে। নীরা বলে, বলছিলাম যে একটা কথা বলি। আমি বললাম, নীরা বলে, বকা দেবেন না তো? আমি বললাম, না। নীরা বলে, আমার সাথে কয়েকটা ছবি তুলবেন না? মানে এত কষ্ট করে সাজলাম আর কয়েকটা ছবি তুলবো না, সেটা কেমন করে হয়? নীরার কথা শুনে আমি নীরার দিকে তাকাই। এমন সময় তিশা এসে বলে, একদম ডেভিলের মতো তাকাবি না ভাবির দিকে, এবার হাসতো, কয়েকটা ছবি তুলি তোদের। আমি আর কিছু বললাম না, তিশার কথা মেনে নিলাম। খুব হাসি খুশিতে কাটলো পুরো সন্ধ্যা সবার। রাতে নীরা রুমে চুপচাপ বসে আছে, কিন্তু আমি এখনো রুমে আসেনি। নীরা বসে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে। তাই ও ভাবে তিশার কাছে যাবে। এই ভেবে নীরা যেই না রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই আমি নীরার সামনে এসে দাঁড়াই। আমি বললাম, কোথায় যাচ্ছ? নীরা বলে, না মানে তিশার কাছে। আমি বললাম, ডাক্তার তোমাকে বেশি হাঁটাচলা করতে বারণ করেছে। নীরা বলে, আমি চেঁচিয়ে উঠে বললাম, তো কেন হাঁটছো তুমি? আমার চিৎকার শুনে নীরা দৌড়ে পালাতে গেলেই পা ধরে উফ করে উঠে। আমি বললাম, কি হলো? এ বলে নীরাকে ধরে বিছানায় বসিয়ে দেই। নীরা বলে, পায়ে লেগেছে একটু। আমি বললাম, আরেকবার যদি দেখে এভাবে দৌড়িয়েছ তো পা দুটো কেটে দেবো, দেখি কোথায় লেগেছে। নীরা বলে, আমাকে এত বকেন কেন সব সময়? আমি বললাম, চুপ, একদম চুপ। এই বলে নীরার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে নীরাকে শুইয়ে দেই। তারপর আমি বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ি। নীরা এটা দেখে উঠে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আমি থাকতে না পেরে নীরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠি। নীরা বলে, এভাবে কাঁদতে হবে কেন? আমি ঠিক আছি তো নাকি? বাচ্চাদের মতো এভাবে কেউ কাঁদে? আমি বললাম, তুমি এত নিষ্ঠুর কেন নির্পাখি? তুমি জানো না তুমি আমার কাছে কি? তুমি জেনে শুনে আমাকে কেন এত কষ্ট দিলে? নীরা বলে, ভালো কিছু পাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হয়, তাই নয় কি? আমি যা করেছি সবার ভালোর জন্যই করেছি। আমি বললাম, আর কখনো আমাকে ছেড়ে যেও না নির্পাখি। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে থাকতাম বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। কথা দাও আর কখনো এমন কাজ করবে না। নীরা বলে, আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আর কখনো এমন কাজ করব না। একটা কথা বলো তো। আমি বললাম, বলো। নীরা বলে, আগে কান্না করা বন্ধ করো। এই বলে নীরা আঁচল টেনে আমার চোখ মুখ মুছে দেয়। আমি চট করে নীরাকে আমার বুকের উপর থেকে নামিয়ে দেই। তারপর নীরার হাতের উপর শুয়ে নীরার গলায় মুখ গুজে চুপ করে থাকি। নীরা হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরে। নীরা বলে, আচ্ছা আমি যদি মরে যেতাম তাহলে এভাবে কাকে জড়িয়ে ঘুমাতে? আমার সতীনকে? আমি চট করে উঠে বসে ভ্রু কুচকে নীরার দিকে তাকিয়ে থাকি। নীরা বলে, এভাবে তাকিয়ে আছো কেন? মারবে নাকি? আমি বললাম, কি বললে তুমি? নীরা বলে, কই মার খাবার মতো তো কিছু বলিনি। আমি বললাম, আরেকবার যদি তোমার মুখ থেকে আমি মরার কথা শুনি তো দেখে নিও আমি কি করি। বলে মুখ ঘুরিয়ে উল্টো দিকে শুয়ে পড়ি। নীরা বলে, আরে আমি তো কথার কথা বলেছি মাত্র। এই শোনো না। আমি চুপ করে রইলাম। নীরা বলে, শোনো না প্লিজ। আমি কোনো কথা বলছি না। নীরা বলে, আচ্ছা থাকো তুমি, আমি চলে যাচ্ছি। এই বলে নীরা এমনি এমনি একটু নড়ে চড়ে ওঠে। আমি নীরাকে আবার বিছানায় শুয়ে দেই। নীরার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়েও কিস না করে মুখ ফিরিয়ে নেই। তারপর নীরার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। নীরা তো বেশ অবাকই হয় আমার এই আচরণে, কারণ এমন কোনোদিনও হয়নি আমি নীরার এতটা কাছে এসে কিস না করে চলে গেছি। নীরা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আজকের পর থেকে তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। নীরা তো পুরোই শখ খায় আমার কথা শুনে। আমি চুপচাপ ঘুমিয়ে পড়ি। নীরা আর কথা বাড়ায় না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। সকালে সবাই নাস্তা করছে। নীরা মাত্র এসে চেয়ারে বসবে, ঠিক তখনই আমি বাসার বাইরে থেকে এসে নীরাকে কোলে তুলে আবার বাসার বাইরে চলে যাই। মা অবাক হয়ে বলে, কি রে, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমি বললাম, বাইরে এসো। নীরা ভয়ে ভয়ে বলে, আমি কি উল্টাপাল্টা কিছু করেছি আবার? আমি কোনো কথা বললাম না, চুপচাপ নীরাকে নিয়ে বাইরে চলে আসি। আমার পিছে পিছে মা বাবা তেষা সবাই বাইরে আসলো। বাবা বলে, কি রে বাবা, এত বড় দাড়িপাল্লা কি করবি? আমি বললাম, দেখো কি করি। এই বলে মানিককে উদ্দেশ্য করে ডাকি, মানিক, এই মানিক। মানিক দৌড়ে এসে বলে, জি স্যার। আমি বললাম, মিষ্টির বক্সগুলো নিয়ে আয়। মা বলে, কিসের মিষ্টি, কি করবি বাবা? আমি কোনো কথা না বলে নীরাকে নিয়ে গিয়ে দাড়িপাল্লার এক পাল্লাতে বসিয়ে দেই। আমি বললাম, ভালো করে এই দড়ি ধরে বসো। বাবা বলে, কি করতে চাচ্ছিস তুই, বলবি একটু? আমি বললাম, নীরার ওজনের মিষ্টি দান করব মসজিদে। আমার কথা শুনে সবাই খুশি হয়ে যায়। নীরা তো অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে, কারণ এতটা ভালো কেউ কাউকে বাসতে পারে তা আমাকে না দেখলে নীরা বুঝতেই পারতো না। নীরা খুশিতে কান্না করে দেয়। মা বলে, কিরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? দেখ তাকিয়ে, আমার ছেলেটা কত ভালোবাসে তোকে। বাবা বলে, আমি খুব খুশি হয়েছি বাবা তোর এই কাজে। নীরা বলে, শোনো না একটু। আমি নীরার কাছে এগিয়ে যাই। নীরা বলে, অযথা এতগুলো টাকা খরচ না করলে হতো না? আমি ঠিক আছি তো। আমি বললাম, আরেকবার টাকার কথা বললে বসিয়ে দেবো একটা গালে। আমি যা করছি আমার জানের জন্য করছি, আর এসব আমার টাকাতে করছি, তোমার শ্বশুরের না। চুপচাপ বসো। নীরা আর যেচে আমার ঝাড়ি খেতে গেল না, চুপ করে বসে আছে। মিষ্টি মাপা হয়ে গেলে নীরা পাল্লা থেকে নামতে গেলে আমি সামনে এসে দাঁড়াই। আমি বললাম, মানিক এই বক্সগুলো মসজিদে দিয়ে আয়, আমি সব বলে এসেছি হুজুরের কাছে। মানিক বলে, জি আচ্ছা। একে একে সবাই চলে গেল, কিন্তু নীরা এখনো নামেনি পাল্লা থেকে। আমি ওর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু বলছি না। নীরা বলে, আমাকে কোলে নেবে নাকি একা যাব? আমি বললাম, যান, একাই যান। আমার কোলে উঠতে তো আপনার ভালো লাগে না, তাই তো যাবার এত তাড়া। নীরা বলে, কি জ্বালা, আমি আবার কি করলাম?
তুমি তো দেখছি আমাকে সহায় করতে পারছো না। ঠিক আছে, বাবাকে ফোন করে বলি আমাকে নিয়ে যেতে, তুমি থাকো। বলেই নীরা উঠে দাঁড়ায় আর আমি ধপ করে নীরাকে কোলে তুলে নেই। আমি বললাম, বাপের বাড়ি যাবার কথা বললে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আমাকে রেখে কোথাও যাবে না তুমি, কোথাও না, বুঝলে? নীরা বলে, আম্মুর কবরে চলো। আমি নীরাকে মায়ের কবরের কাছে নিয়ে গেলাম। নীরাকে দোলনায় বসে আমি কবর জিয়ারত করলাম। নীরা উঠে এসে আমার হাত শক্ত করে ধরে। নীরা বলে, আমি বেঁচে থাকতে আপনাকে ছেড়ে কোথাও যাব না, একমাত্র আমার লাশই এই বাড়ি থেকে বের হবে। আমি বললাম, তুমি আবার ওই কথা বলছো? এই বলে আমি হাত ছাড়িয়ে বাড়ির ভিতরে চলে যাই। নীরা বলে, আমি তো কথার কথা। আরে চলে যাচ্ছ কেন? শোনো না, এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করব। নীরা আস্তে আস্তে হেঁটে বাসায় এসে নাস্তার টেবিলে বসে। নীরা বলে, মামনি তোমার ছেলে খাবে না? মা বলে, বললো তো খাবে না। নীরা মনে মনে বলে, বোঝা গেছে, আমার উপরে রাগটা এখন খাবারের উপর দেখাবে। আস্ত একটা গুন্ডা। এই বলে কাজের মেয়ে ফরিদাকে ডাকে। ফরিদাপা, এই ফরিদাপা। ফরিদা বলে, জি আপামনি। নীরা বলে, আমাদের নাস্তাটা একটু রুমে দিয়ে আসবেন? ফরিদা বলে, হ্যাঁ আপামনি, আমি এক্ষুনি দিয়ে আসছি। ফরিদা এসে রুমে খাবার দিয়ে যায়। নীরা এসে সোফায় বসে আছে। আমি মুখ ফুলিয়ে বেলকনিতে চুপচাপ বসে আছি। নীরা দেখছে আমাকে, কারণ আমার এই রূপ নীরার কাছে খুবই অপরিচিত। নীরা বসে বসে হাসছে আমাকে দেখে। নীরাকে এক পলক দেখে আমি আবার মুখ ঘুরিয়ে নেই। নীরা বলে, এই শোনো। আমি চুপ করে রইলাম। নীরা আবার বলে, এই শোনো না। এবারও আমি কথা বললাম না। নীরা এবার চেঁচিয়ে বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, কেউ কি আমাকে একটু খাইয়ে দিতে পারবে? আমি চুপ করে শুনছি। নীরা বলে, না মানে হাতে খুব ব্যথা করছে। দেখে আমি কোনো কথা বলছি না। নীরা আবার বলে, ঠিক আছে, খাইয়ে দিতে হবে না। এ বলে নীরা রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই আমি এসে নীরাকে কোলে তুলে নিই। তারপর আবার সোফায় আস্তে করে বসিয়ে দিয়ে নীরার মুখের সামনে খাবার তুলে ধরি। নীরা বলে, তুমি আগে। আমি বললাম, কি ভাবো? হ্যাঁ, তুমি যা চাইবে তাই হবে, চুপচাপ খাও। নীরা বলে, খাবারের সময় বকা দেবে? আমি আর কিছু বললাম না। নীরাকে খাইয়ে দিয়ে উঠতে যাব। তখনই নীরা আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দেয়। তারপর আমাকে খাইয়ে দেয়। আমি এখনো মুখ ফুলিয়ে বসে আছি। ফরিদা বলে, আপা আসবো? নীরা বলে, হ্যাঁ আপা আসেন। ফরিদা বলে, আপনার মা এসেছে আপনাকে নিয়ে যেতে, আপনাকে তৈরি হয়ে নিচে আসতে বলল। নীরা বলে, আপনি যান, আমি আসছি। নীরা আমাকে কিছু বলতে যাবে, তার আগেই আমি রুম থেকে বেরিয়ে যাই। নীরা ভেবে পায় না এখন কি করবে, তাই সে আস্তে আস্তে নিচে নেমে আসে। নীরার মা বলে, আজ তাহলে আসি আপা, আমার খুব ভালো লাগলো ওকে আমার সাথে যেতে দিলেন। মা বলে, না ঠিক আছে, কিন্তু এই যে মেয়ে তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমাকে বলে, যে কয়দিন থাকবে ভালোভাবে থেকো, অফিসে যাবার দরকার নেই, আমি তোমার বাবাইকে বলে দিচ্ছি। আমি বললাম, মামুনি আমি? মা বলে, হ্যাঁ তুইও যাচ্ছিস, উনি তোদের দুজনকে নিতে আসছে। মায়ের কথা শুনে আমার মুখে এক চিলকে হাসি ফুটে ওঠে, সাথে নীরারও। এরপর আমরা দুজন ওদের বাসায় চলে যাই। রাতে নীরা বলে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আমার রুমটা ছোট, তুমি চাইলে গেস্ট রুমে। আমি বললাম, আমার সাথে ঘুমোতে তোমার সমস্যা হচ্ছে তাই না? ঠিক আছে, রুম দেখিয়ে দাও, আমি চলে যাচ্ছি। নীরা বলে, আমার সব কথা উল্টো করে ধরো কেন শুনি? আমি বললাম, আমি ঘুমোবো, রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। নীরা বলে, এই শোনো না। আমি বললাম, আমি আন্টির কাছ থেকে শুনে নিচ্ছি। এই বলে আমি যেতে চাইলে চট করে নীরা আমাকে টেনে বিছানায় ফেলে দেয়। তারপর আমার বুকের উপর উঠে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীরা বলে, যাও দেখি এবার কেমন করে যাও আমাকে ফেলে। আমি আর কিছু বললাম না, কারণ ওকে ছাড়ার কোনো ক্ষমতাই আমার নেই। কিন্তু নীরার কিছু কথা আমি সহ করতে পারি না, এতেই নীরার উপর আমার রাগটা বেড়ে যায়। নীরা অনেকক্ষণ আমাকে জড়িয়ে শুয়ে আছে, কিন্তু আমার কোনো সাড়া না পেয়ে আমার উপর থেকে উঠে যায়। নীরা বলে, সরি। আমি বললাম, কেন? নীরা বলে, না মানে এভাবে আপনাকে জড়িয়ে ধরেছি তাই। আমি বেশ বুঝতে পারছি নীরা অভিমান করেছে। ওর গোমরা মুখ দেখে আমি আর থাকতে পারলাম না, একটানে ওকে বুকে জড়িয়ে নেই। নীরা বলে, আরে কি করছো, ছাড়ো আমাকে। আমি বললাম, কেন? আমার আদর পাওয়ার জন্যই তো এতক্ষণ অভিমান করে বসে আছো, এখন আদর নেবে না? নীরা বলে, আমার বয়ে গেছে তোমার আদর নিতে। আমি বললাম, তাই বুঝি? আমার দিকে তাকিয়ে বলো তো। নীরা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এবার বলো, আদর চাও না? নীরা বলে, হ্যাঁ চাই তো, তোমার মাঝে নিজেকে হারাতে চাই। এ বলে আমার টি শার্ট খামচে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি বললাম, তাহলে হয়ে যাক, শ্বশুর বাড়িতে বাসর রাত। এই বলে টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলি। তারপর নীরার উপর ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁচকা টানে নীরা শাড়ি খুলে ফেলি। পাগলের মতো চুমুর বন্যা বয়ে দিই নীরার সারা মুখে। ধীরে ধীরে ওর গলা থেকে ক্রমশ নিচে নেমে আসি কিস করতে করতে। ওর পেটে কিস করতেই নীরা আমার মাথা চেপে ধরে। শিহরিত হয়ে ওঠে ওর পুরো শরীর। ভালোবাসার প্রবল উত্তেজনার আভাস মিশেছে দুজনের মাঝে। একসময় দুজন শারীরিক সঙ্গমে লিপ্ত হই। দুজনের ভালোবাসা পূর্ণতা পেল আজ। এভাবে বেঁচে থাকুক সব ভালোবাসা। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার শীঘ্রই নতুন গল্প আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।